আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে অনুশীলনী 13 এর যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। তো দেরি না করে আমরা শুরু করে ফেলবো। দেখি আমাদের প্রথম প্রশ্নটা যেটা বলেছে, এখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, প্রস্থ বলেছে 4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে কত 3 সেন্টিমিটার। আর এগুলো যদি হয়ে থাকে, এগুলো যদি পরিমাপ হয়ে থাকে, তাহলে সেটা কর্ণ কত এটা বের করতে বলছে। তাহলে যেহেতু আমাদের এখানে আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে, তো আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করার সূত্র খুব সহজ একটা সূত্র, সেটা হচ্ছে পুরোটাকে একটা রুট দিয়ে দিব। রুট দিয়ে তোমার হচ্ছে প্রথমে দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্যটাকে বর্গ করব, তারপরে হচ্ছে যোগ চিহ্ন দিয়ে প্রস্থটাকে বর্গ করব, প্লাস হচ্ছে উচ্চতাকে বর্গ করে দিব। দ্যাটস ইট। আর এই সবগুলো যোগ হবে। ওকে, উচ্চতা স্কয়ার। তাহলে এখানে যদি আমরা সরাসরি মানটা বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। যেমন এখানে দেখো দৈর্ঘ্য বলেছে 5, তাহলে 5 স্কয়ার মানে হবে 25। তারপরে তোমার হচ্ছে প্রস্থ হচ্ছে 4, তাহলে এখানে হবে 16, 4 স্কয়ার করলে। আর হচ্ছে তোমার এখানে উচ্চতা বলা আছে কত বলো তো 3 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে এটা হবে কত 9, 3 স্কয়ার করলে 9 সেন্টিমিটার হয়ে যাবে। আচ্ছা, এটাকে যখন আমরা হচ্ছে ক্যালকুলেটরে বসাবো, তখন সেক্ষেত্রে দেখবো যে একবারে কিন্তু আমাদের এই মানটা ধরো 100 তোমার হচ্ছে 991 ইএস প্লাস, আমরা যারা এই ক্যালকুলেটর ব্যবহার করি তারা একদম সরাসরি তোমার হচ্ছে এই মানটা পেয়ে যাবো। দেখবে যে আসবে তোমার হচ্ছে 5√2, আর না হলে অনেকেই তোমার হচ্ছে মান পাবে 7.07 সামথিং, এরকম কিছু একটা আসবে। তো এইটার মান যা তোমরা হচ্ছে 5√2 বসালে কিন্তু ক্যালকুলেটর একই মান পাবে। তোমরা হচ্ছে ক্যালকুলেটর যখন তুমি 5√2 বসাবে, তখনও দেখবে হচ্ছে এরকম 7.07 সামথিং এরকম একটা কিন্তু মান তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটর বসালেই কিন্তু আমাদের এই অঙ্কটা এখানে উত্তর চলে আসতেছে। তাহলে এখানে যেহেতু উত্তর হলো 5√2, তো আমাদের কোন অপশনটা 5√2 আছে? এই যে উপরের ক নাম্বার অপশনটা হচ্ছে 5√2। তাহলে 5√2 হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা এখন চলে আসতে পারি আমাদের 2 নাম্বার কোশ্চেনটাতে। তো 2 নাম্বার কোশ্চেন আমাদের যেটা বলা হয়েছে, বলছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর বাহুর দৈর্ঘ্য, তার মানে অতিভুজ বাদ দিয়ে যে অপর দুইটা বাহু থাকে, সমকোণী ত্রিভুজের অতিভুজটা বাদ দিয়ে যে অপর দুই বাহু থাকে, সেই দুই বাহুর মধ্যে একটা বাহুকে বলছে 4 সেন্টিমিটার, আর আরেকটা বাহু যদি 3 সেন্টিমিটার হয়, একটা 4 আর একটা যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে বৃহত্তর আর বৃহত্তম, এই ব্যাপারটা কিন্তু একটু বোঝার আছে ভাইয়া। সেটা হচ্ছে কি, যে বৃহত্তম মানে কি সব থেকে বড় যেটা। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু কি বলতো? অতিভুজ। ঠিক আছে, কিন্তু বৃহত্তর মানে হচ্ছে কোনটা? এই দুইটার মধ্যে যেটা বড়, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, যে এই 3 আর হচ্ছে 4 এর মধ্যে যেটা বড়, সেই বাহুর চতুর্দিকে যদি আমি ঘুরাই, তাহলে কি উৎপন্ন হবে সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখন যেটা করব, যে তোমার হচ্ছে এটা যেহেতু দরকার নাই, আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ঠিক আছে, আঁকলে আসলে ব্যাপারগুলো একটু ভালো ক্লিয়ার হতে পারবে। তাহলে 2 নাম্বার দিয়ে আমরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। এটা হলো আমার সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, বলছে সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরলাম এটা হচ্ছে আমার 4 আর এটা হচ্ছে আমার 3। ওকে, তাহলে এখন বলছে যে বড় যে বাহুটা আছে, তার মানে এই যে 4 সেন্টিমিটার যেটা, ঠিক আছে, এই বাহুর চতুর্দিকে যদি আমি ঘুরাই, একবার চিন্তা করে দেখো তো, একটু চিন্তা করো ভাইয়া, যে এইখানে যদি তুমি ধরো, এই কোণাটাকে ধরে তুমি যদি এটাকে ফিক্স রেখে যদি এইভাবে ঘোরাও, এইভাবে যদি তুমি একটু ঘোরানি দাও, তাহলে সেক্ষেত্রে এইখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি হবে বলতো? উৎপন্ন ঘনবস্তুটি একটি সমবৃত্ত ভূমিক কোণক হবে। ক নম্বরে বলছে এইভাবে তুমি যদি ঘোরাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হবে একটা যে সমবৃত্ত ভূমিক কোণক। আসলে কি এটা কোণক হইছে না? হয়েছে, কিন্তু হয়তো আমার আঁকাটা ওইভাবে ভালো না হলেও, কিন্তু তোমরা যদি একটু ইমাজিন করতে পারো, তাহলে দেখো ঘুরাইলে কিন্তু এরকম একটা কোণকই পাবে তুমি। ঠিক আছে, কোণক। ওকে, তাহলে আমার প্রথম কথাটা যেটা বলছে সেটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, কোণকের ক্ষেত্রে যেটা বলছে সেটা কিন্তু ঠিক আছে। তার মানে আমার 1 নম্বর আসলে আমি নিতে পারি। 1 নম্বর কথাটা ঠিক আছে। ঠিক আছে, এবার দেখি আমার 2 নম্বর কথাটা কি বলছে। 2 নম্বর বলছে যে ঘনবস্তুটি একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার হবে। না, সিলিন্ডার হবে না। কেন হবে না? কারণ সিলিন্ডার তখনই হবে যখন হচ্ছে কি একটা আয়তাকার বস্তু ধরো আছে, এই যে আয়তাকার, এটা ধরো তোমার একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটাকে ফিক্স রেখে, ধরো এই যে, ঠিক আছে, দৈর্ঘ্যটা তুমি ফিক্স রাখছো, রেখে এখন যদি তুমি এই পাশটা ঘুরাও না, এই দেখো ঘুরাও, তাহলে এখানেও ঘুরবে, আবার কি নিচেও ঘুরবে। তাহলে কি দেখো এখানে কিন্তু একটা সিলিন্ডার উৎপন্ন হচ্ছে। কিন্তু সেটা ত্রিভুজকে, এই সমকোণী ত্রিভুজকে ঘোরাইলে হয় না। সেটা হচ্ছে কি হবে বলতো? যে চতুর্ভুজকে তুমি যদি ঘোরাও,
ঠিক আছে, এটা আয়ত ক্ষেত্রকে তুমি যদি ঘোরাও তাহলে পাবে হচ্ছে সিলিন্ডার, আর সমকোণী ত্রিভুজকে ঘুরাইলে পাবে হচ্ছে কোণক। তার মানে আমি এখানে 2 নাম্বারটা নিতে পারলাম না, সরি। ঠিক আছে, এখন দেখি আমরা 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি বলছে, যে উৎপন্ন ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল হবে 9 পাই বর্গ সেন্টিমিটার। আচ্ছা, কোণক, তাহলে কোণক যেহেতু উৎপন্ন হয়েছে, কোণকের ভূমিটা যে একটা বৃত্ত এটা তো আমরা জানি, জানি না এমন কেউই নেই। ঠিক আছে, আমরা জানি যে কোণকের ওই যে মাথায় যে বার্থডে ক্যাপ পরি আমরা, সেখানে কিন্তু ওই যে আমরা ওটা বৃত্তাকারই থাকে, মাথাটাও বৃত্তাকার, তো সেই জন্য এটাও কিন্তু বৃত্তাকার থাকে। আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে এক কথায়। কোণকের ভূমি মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর আমরা সবাই জানি, ছোটবেলায় শিখে ফেলছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি তোমার পাই আর স্কয়ার। ওকে, তাহলে ভাই আরটা জানলেই হচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, এই যে আমি সমকোণী ত্রিভুজ, এই যে এইখান থেকে এতটুকু, এই ভূমি বরাবরই কি ঘুরছি না? এই ভূমিটা দিয়েই তো ঘুরছি এরকম। ঠিক আছে, তার মানে এটার ব্যাসার্ধ আসলে এই যে সমকোণী ত্রিভুজের ভূমিটাই। সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে কি হয় বলতো, ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে এটা পাই থাকলো, আর এটা হলো তোমার হচ্ছে আর স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 পাই। তাহলে 9 পাই হবে হচ্ছে ঠিক। ঠিক আছে, তাহলে আমি এখানকার এই যে 3 নাম্বারটাও নিতে পারি। তাহলে 1 ও 3 হচ্ছে আমার এখানে সঠিক। তো 1 ও 3 কোথায় আছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে গ নাম্বারে 1 ও 3 আছে গ নাম্বারে, তো এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেতে পারবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্ক যাওয়ার আগে এগুলো মুছে দিই, একটু পড়ে ফেলি আমরা, দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে যে তোমার হচ্ছে, আচ্ছা শুরু করার আগে একটু তোমার হচ্ছে উদ্দীপক টাইপের একটা জিনিস আছে যেটা আমাদের একটু পড়ে নিতে হবে। বলছে 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল। 2 সেন্টিমিটার এটার ব্যাস, যেটা হলো গোলক আকৃতির একটা বল আছে। ঠিক আছে, তো সেই বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। ঠিকভাবে এঁটে যায় মানে একদম তোমার হচ্ছে পরিপূর্ণভাবে এঁটে গেছে। ব্যাপারটা দেখতে কেমন হতে পারে আমরা হচ্ছে একটু চিন্তা করি। 3 নাম্বারটা, ঠিক আছে, 3 নাম্বার। তাহলে আমরা ধরি এই ধর আমার হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস কিন্তু, তো ব্যাস যদি হয় 2 সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, যে ভাইয়া ব্যাসার্ধ তাহলে কি হবে, ব্যাসকে যদি আপনি, এই যে ব্যাস 2 সেন্টিমিটার, এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলেই হচ্ছে ব্যাসার্ধ পেয়ে যাবেন। তাহলে 1 সেন্টিমিটার হলো আমাদের ব্যাস। তাহলে এই যে 1 সেন্টিমিটার বিশিষ্ট একটা হচ্ছে তোমার গোলক আছে। ঠিক আছে, এই গোলকটা একটা সিলিন্ডার আকৃতি আছে। সিলিন্ডারটা কি? সিলিন্ডার, এই যে ধরলাম সিলিন্ডার। হ্যাঁ, এই সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারটা ভালো হলো না, এই যে দেখি সিলিন্ডার, এই যে এই দেখো পুরো সিলিন্ডার আকৃতির একটা এর মধ্যে, বাক্সের মধ্যে পুরোপুরি ফিট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে ফিট বলতে হচ্ছে কি, যে তোমার নিচে উপরে লেগে গেছে, পাশে পাশে লেগে গেছে, এমন না যে একদম পুরোপুরি মিলে যাবে, যে একদম এখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে না, ব্যাপারটা কিন্তু এমন না, ফাঁকা জায়গা থাকবে কিন্তু পুরোপুরি উপর নিচে এভাবে ফিট হয়ে যাবে। এই ব্যাপারটা কি বোঝা গেছে? আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এরকম যদি ফিট হয়ে যায় তাহলে কি কি হতে পারে সেটা সম্পর্কে আমরা হচ্ছে একটু পরে জানতে পারবো। সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে আমরা যেতে পারি, যে সিনারিওটা তুমি চিন্তা করতে পারছো কিনা, যে তোমার এটা হলো সিলিন্ডার, আর এই সিলিন্ডারের মধ্যে তোমার হচ্ছে একটা গোলক একদম পুরোপুরি এঁটে গেছে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে তোমার এখানে বলছে যে সিলিন্ডারের আয়তন কত, সিলিন্ডারের আয়তন বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সিলিন্ডারের আয়তন বের করার সূত্রটা হচ্ছে আমরা আগে একটু লিখে নিই। সেটা হবে কি বলতো, পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ হবে হচ্ছে কি আমার তোমার এই সিলিন্ডারের আয়তন বের করার সূত্র। ঠিক আছে, তাহলে এখন তুমি বললো যে ভাইয়া যে এখানে আর এর মানটা আমরা জানি। ঠিক আছে, আপনি হচ্ছে যে আর এর মানটা এই যে এখান থেকেই আপনি বের করছিলেন, যে আর হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু গোলকের তোমার হচ্ছে, গোলকটা যেহেতু একদম পুরোপুরি ফিট হয়ে গেছে, পুরোপুরি যেহেতু ফিট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এইটার ব্যাসার্ধ যা, গোলকের ব্যাসার্ধ যা, এই সিলিন্ডারের ব্যাসার্ধ কিন্তু ভিন্ন না, একই। দেখতে পাচ্ছ, সিলিন্ডারও কিন্তু সেম ব্যাসার্ধেরই। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আর এর মানটা পেয়ে গেলাম 1। কিন্তু এইচ কত? এইচ হচ্ছে কি উচ্চতা না, যে ভাই এইচ হচ্ছে কি আপনার এই যে সিলিন্ডারটার উচ্চতা। আচ্ছা ঠিক আছে, যা উচ্চতা আমি ধরলাম এটা হলো এইচ। এখন উচ্চতাটা তো আমি জানি না, তোমার এখানে কোথাও কিন্তু উচ্চতা বলে দেওয়া নাই, তাহলে উচ্চতা কীভাবে পাবো? খুব সহজ, খুব সহজ। সেটা হলো কি, দেখো এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়ে থাকে তাহলে এইখান থেকে এতটুকু এটাও বৃত্তের ব্যাসার্ধ, আবার এইখান থেকে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ।
ঠিক আছে, তাহলে দুইটা ব্যাসার্ধ মিলে কি পুরো ব্যাস হচ্ছে না? দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর ব্যাস প্রথমেই বলে দিছে কত 2, নাকি ব্যাস সবসময় কি এদিকেই হয়, সোজা এরকমই হবে, এমন ভাবে ব্যাস হবে না? অবশ্যই হবে তো, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ব্যাস, তাহলে ব্যাসটা এটা কত হলো 2 সেন্টিমিটার। তো বলা যায় ভাইয়া ব্যাস বের করে লাভ কি, ব্যাস আর উচ্চতাই তো সেম, সিলিন্ডারের মধ্যে যেহেতু পুরোপুরি এঁটে গেছে, তাহলে গোলকের ব্যাস যা তোমার হচ্ছে এই সিলিন্ডারের উচ্চতা একই। দেখো পুরোপুরি এঁটে গেছে তো, লেগে গেছে না? তাহলে এটা কিন্তু এই যে উচ্চতা আর এটা একই হবে, ঠিক আছে। তাহলে উচ্চতা আর ব্যাস কিন্তু ভিন্ন না, তাহলে যেহেতু ভিন্ন না তাহলে সেক্ষেত্রে ভিন্ন আর রাখবো না, অঙ্ক করে ফেলবো। দেখি আর কত হয় বলো তো, 1 স্কোয়ার ইন্টু এইচ কত 2, এই যে এইচ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে দিলাম। 1 কে স্কোয়ার করলে তো 1ই, তাহলে এটা হবে কি বলো তো 2 ইন্টু পাই মানে 2 পাই। তাহলে যেখানে আছে আমার উত্তর 2 পাই, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত ফলাফল 2 পাই। এই ব্যাপারগুলো কিন্তু একটু বোঝা খুব বেশি জরুরি, যে তোমার যখনই গোলকটা পুরোপুরিভাবে এঁটে গেছে তখনই এই গোলকের ব্যাসার্ধ আর সিলিন্ডারের ব্যাসার্ধ এক হয়ে গেছে, আর গোলকের ব্যাস হয়ে গেছে তোমার হচ্ছে সিলিন্ডারের উচ্চতার সমান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা দেখি আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে, সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন কত? অনধিকৃত মানে হচ্ছে কত, এই যেই জায়গাগুলা ফাঁকা আছে, এই যে দেখো কিছু জায়গাগুলা ফাঁকা আছে, এই ফাঁকা স্থানের তোমার হচ্ছে ক্ষেত্রফল জানতে চাইছে। যেভাবে হোক ফাঁকা স্থানের ক্ষেত্রফল না আয়তন জানতে চাইছে, সরি, ঠিক আছে, আয়তন জানতে চাইছে, একই কথা। তাহলে আমরা যদি সম্পূর্ণ সিলিন্ডারের আয়তন থেকে, এই যে সিলিন্ডারের আয়তন পেলাম, এই সিলিন্ডারের আয়তন থেকে যদি গোলকের আয়তন বাদ দিয়ে দিই, তাহলে তো পেয়ে যাব এই অনধিকৃত অংশের আয়তন। তাহলে কি করতে হবে, যে ভাইয়া আপনি হচ্ছে কষ্ট করে এই যে দেখেন টিনেই কিন্তু সিলিন্ডারের আয়তন বের করে ফেলছেন, এখন একটু কাজ করেন হচ্ছে এই গোলকের আয়তনটা বের করে ফেলেন, তাহলেই না কাজ মোটামুটি কমপ্লিট। আচ্ছা তোমরা যেহেতু বললা তাহলে তো করতেই হয়, আমার স্টুডেন্টরা বলছে তাহলে এটা করতে হবে, কিছু করার নাই। ওকে, তাহলে সেক্ষেত্রে 4 নাম্বারটা, তাহলে এখান থেকে শুরু হয়ে যাক 4 নাম্বারটা। আমরা শুধু এখন গোলকের আয়তন বের করব। তাহলে গোলকের আয়তনটা হচ্ছে এখানে লিখি আমরা, গোলকের আয়তন, ঠিক আছে, গোলকের আয়তন। কত হবে বলতো, আয়তন বের করার সূত্র খুব সহজ একটা সূত্র, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব। তাহলে গোলকের এখানে তোমার হচ্ছে 4/3 তো জানোই, পাইও জানো, আর হচ্ছে কত বলো তো, এই যে রেডিয়াস মানে ব্যাসার্ধ কত বলো তো 1 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে এটা যদি তুমি হচ্ছে এখানে প্রয়োগ করে দাও, তাহলে 4/3 পাই তো থাকবেই তোমার হচ্ছে, আর এর জায়গায় কত 1কে কিউব করলে কত হয়, যে 1কে কিউব করলে ভাই 1ই হয়, তার মানে 4/3 পাই, ঠিক আছে। তার মানে আমি হচ্ছে তোমার দেখো গোলকের আয়তনও পেয়ে গেলাম, এটাকে 3টাকে একটু তোমার হচ্ছে এইখানে দাও, ঠিক আছে। আচ্ছা দেখো 4/3 পাই, তার মানে এটা হচ্ছে আমার গোলকের আয়তন। তাহলে অবশ্যই কিন্তু সিলিন্ডারের মধ্যে গোলকটা আছে, তাহলে সিলিন্ডারের আয়তন থেকে কিন্তু গোলকের আয়তন বাদ দিতে হবে। ভুলেও কিন্তু গোলকের আয়তন থেকে বাদ দিয়ে দিও না, কারণ গোলকটা ছোট বোঝা যাচ্ছে, কারণ গোলকের ভিতরে সিলিন্ডার নেই, সিলিন্ডারের ভিতরে গোলকটা আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু জাস্ট এই দুটোকে মাইনাস করে দিলেই আমাদের কাজ শেষ। আচ্ছা তাহলে সেক্ষেত্রে অনধিকৃত অংশের তোমার জাস্ট 2 পাই থেকে 2 পাই মানে হচ্ছে এই সিলিন্ডারের মোট আয়তন থেকে তোমার হচ্ছে গোলকের আয়তনটা বাদ দিয়ে দিই, 4/3 পাই, জাস্ট পাই। আচ্ছা 4/3 পাই মানে একবারে 4 এর সাথে আমি গুণ করে লিখতে পারি, তাহলে একবারে লিখি তোমার হচ্ছে 4 পাই/3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, এটাকে আগে হচ্ছে এতটুকু অংশ একটু মুছে নেই। ওকে, তাহলে এটাকে আমরা পাচ্ছি হচ্ছে লসগু হবে হচ্ছে তোমার 3, তারপরে এখানে গুণ করলে 6 পাই, আর নিচে 1 আমরা ধরে নেই, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, আর এখানে 4 পাই। তাহলে সেই ক্ষেত্রে কাটাকাটি করলে তোমার 6 পাই থেকে 4 পাই চলে গেলে 2 পাই/3। তাহলে যেখানে আমাদের উত্তর আছে 2 পাই/3, সেটাই হবে হচ্ছে আমার সেই অনধিকৃত অংশের আয়তন, ঠিক আছে। এত অবশ্যই ঘন সেন্টিমিটার দিতে হবে, কারণ আয়তনে সবসময় ঘন কথাটা থাকবেই, ঠিক আছে, ক্ষেত্রফলে যেরকম বর্গ থাকে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা সরাসরি যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। আচ্ছা পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আবারও তোমার হচ্ছে এখানে একটা উদ্দীপক টাইপের কিছু বলে দিচ্ছে, সেটা আমরা একটু পড়ে দেখি। এখানে বলছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব
কঠিন গোলককে গলিয়ে, তার মানে একটা গোলক আছে, লোহার গোলক, ঠিক আছে, ধাতব, ওকে, এই গোলকটাকে আমি গলিয়ে, ঠিক আছে, আর গোলকটার হচ্ছে আবার ব্যাসও বলে দিছে, গোলকটার ব্যাসও বলে দিছে। আচ্ছা, এটা একটু মুছে দিয়ে লিখে ফেলি, যা যা বলছে আমি একটু লিখে ফেলি, ঠিক আছে। তাহলে একটা গোলক আছে, গোলকের ব্যাস বলে দিছে হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে এই যে 6কে যদি 2 দিয়ে ভাগ দেন ভাইয়া, আপনি হচ্ছে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছেন। ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। তাহলে এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ আলা একটা হচ্ছে গোলক, এই গোলকটাকে হচ্ছে ধরো গলানো হয়েছে, গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে আবার ব্যাস না ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। তার মানে ওই গোলকটাকে গলিয়েই কিন্তু তোমার সিলিন্ডার বানানো হয়েছে, এক্সট্রা কোনো লোহা ধাতব কিন্তু অ্যাড করা হয় নাই, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে গোলকের যে আয়তন, এই যে গোলকটাকে গলানো হইলো, এই গোলকের আয়তন যা, এই যে নতুন যে সিলিন্ডার পাইছি, এই সিলিন্ডারের আয়তন একই না, ঠিক আছে, গলিয়ে বানানো হয়েছে, তার মানে কি দুইটার আয়তন একই হবে। দেখতে কাঠামোগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু এদের আয়তন এক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দুইটা আয়তন বের করলেই মনে হয় আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, দেখে নিই আগে 5 নম্বরে বলছে কি, যে উৎপন্ন সিলিন্ডারটির উচ্চতা কত, যে নতুন যে সিলিন্ডার বানাইলাম তার উচ্চতা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে একই আয়তন হলে উচ্চতা তাহলে কি হবে? আগে আমরা দেখি গোলকের আয়তন, দেখি প্রথমে দেখি গোলকের আয়তন। ওকে, তাহলে এটা কত হবে বলতো? আয়তন তোমার হচ্ছে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে 4/3 থাকলো তোমার হচ্ছে পাই, তো পাই এটাকে এভাবে রেখে দিয়ে, আর মানে কত হবে বলতো? আর হচ্ছে এখানে যে 3, ঠিক আছে, তাহলে 3 কিউব। ওকে, যে আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি একটু আগেই তোমার হচ্ছে পেয়ে গেছি 3 কিউব। আচ্ছা, এটা কিন্তু কাটাকাটি করা যায়, একটু কাটাকাটি করলে এখানে যেরকম একটা 3 আছে আর এখানে আছে কত, 3টা, 3 কিউব মানে কি 3টা 3-এর গুণফল, তাহলে কাটাকাটি করলে কি 3 স্কোয়ার থাকে, 3 স্কোয়ার মানে 9, তাহলে 4 নং 36 পাই। এটা বোঝা গেছে তো না? এই যে কাটাকাটি করলে যে এখানে 3 স্কোয়ার থাকে, এটা তোমরা পারবে। 3 স্কোয়ার মানে 9, 9 আর 4 গুণ হলে 4 নং 36। ওকে, 36 পাই আসলো। ওকে, এরপরে আমরা দেখি এইটারই সেম আয়তন আবার আরেকটা আছে, কি বলতো, সেটা সিলিন্ডারের। তাহলে সিলিন্ডারের আয়তনটা একটু বের করে নিই। তাহলে সিলিন্ডারের আয়তন কি হবে? সিলিন্ডারের আয়তন, ঠিক আছে, তাহলে সিলিন্ডারের আয়তন কি হবে বলতো? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। এখন এইখানে তুমি বলবা যে ভাইয়া পায়ের মান এটাকে পাই রেখে দেন, কারণ এখানেও একটা পাই আছে, ঠিক আছে, তাহলে পাইটাকে রাখলাম। আর কত তোমার হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ বলেই দিছে 3, তার মানে তোমার হচ্ছে এইটার তো আমি হচ্ছে ব্যাসার্ধ পরে বের করলাম, ব্যাস দেওয়া ছিল সেই জন্য, এটার ব্যাসার্ধই বলে দিছে 3। তাহলে সেক্ষেত্রে এখানে 3 থাকবে, তাহলে 3 স্কোয়ার, আর হচ্ছে এখানে কত হবে বলতো? এইচ, ঠিক আছে, এখানে 3 স্কোয়ার রাখলেই মনে হয় ভালো হতো। আচ্ছা, যাই হোক, তাহলে এখন এই দুটোর মান কি সমান হবে না? দুটোর আয়তন তো সমান ভাইয়া, ঠিক আছে, তার মানে 9 পাই এইচ আর হচ্ছে এই মান দুইটা সমান হবে। কেন সমান হবে? কারণ হচ্ছে কি প্রশ্ন মতে, আরে প্রশ্ন মতে তো এটা এমসিকিউর জন্য তো আর প্রশ্ন মতে দিব না, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা আবার প্রশ্ন মতে দিও না, তোমরা একদম ডিপদাপ মারবা যে 9 পাই এইচ ইজ ইকুয়ালস টু কি 36 পাই। দুপাশ থেকে পাই পাই বাদ, তোমার হচ্ছে 9 ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে 36 ভাগ হচ্ছে 9, কাটাকাটি করলে কত? 4, তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো বন্ধুরা, যেখানে আমাদের 4 সেন্টিমিটার আছে সেটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আমরা দেখতে পারলাম যে আমাদের যে ক নম্বর অপশনে আছে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা চলে আসলাম আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। তাহলে হচ্ছে আমাদের শেষ অঙ্কটা যেটা বলেছে সেটা সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তার মানে তোমার হচ্ছে যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল জানতে যাচ্ছে। আচ্ছা, সিলিন্ডারের বক্রতল আসলে কোনটা সেটা একটু দেখে নিই। তোমরা হচ্ছে জানো অলরেডি, অনেকেই তোমরা হচ্ছে ব্যাপারটা সম্পর্কে ধারণা রাখো যে তোমার সিলিন্ডারের, দেখো একটা সিলিন্ডার মোটামুটি তোমার হচ্ছে দেখতে এমনই হয়, এই দেখো সিলিন্ডার আকৃতি, ঠিক আছে। তাহলে এইটার এই যে তোমার হচ্ছে এই বডিটা কিন্তু তোমার হচ্ছে একটু বক্র, মানে একটু রাউন্ড, ঠিক আছে, এরকম গোল ড্রাম বা তোমরা সিলিন্ডার তোমাদের ঘরে এরকম তো আমরা দেখতেই পাই, ঠিক আছে। তাহলে এইটার তোমার হচ্ছে ক্ষেত্রফল জানতে চাইছে, ঠিক আছে। তাহলে কখনো যদি তোমার হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র খুবই সিম্পল। 6 নাম্বারটা হচ্ছে কি, তোমার সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ,
কি হবে, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হবে 2πr/h। তুমি এখানে আর জানো, তুমি হচ্ছে এইচ জানো, মোটামুটি তুমি সবই জানো, ঠিক আছে। এইচটাও তুমি জানো, এইচটা হচ্ছে এখান থেকে আমরা পেলাম যে উৎপন্ন সিলিন্ডারের উচ্চতা কত, তাহলে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হবে হচ্ছে 4 সেন্টিমিটার, 2 ইন্টু পাই তো থাকবেই, তোমার হচ্ছে আর তো বলেই দিছে যে সিলিন্ডারের ব্যাস যদি হয়, দেখো ব্যাস, সিলিন্ডারের ব্যাস হচ্ছে কত, 6 সেন্টিমিটার, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার, ঠিক আছে, এটার অর্ধেক। তাহলে 3 আর হচ্ছে উচ্চতা কত, এই যে এখান থেকে আমরা হচ্ছে দেখে নিব, উচ্চতা হচ্ছে 4। তাহলে এটা 3 4 12, 12 দুগুণা 24, ঠিক আছে, তাহলে 24 পাই। তাহলে যেখানে আমাদের আছে 24 পাই, সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আশা করি বন্ধুরা আমরা হচ্ছে দেখো প্রত্যেকটা তোমার হচ্ছে এখানকার প্রশ্নের কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।